কিন্তু খুব খুব দুষ্টামি করছো, তারপরেও কিছু বলি নাই। কারণ এগুলো কিন্তু খুব খারাপ একটা কথা যে স্যারেরা বলবে যে দুষ্টামি করছো। একেবারেই কিন্তু তোমরা জানো 11th আওয়ার যেটাকে বলে, মানে একবার শেষ মুহূর্তে আমরা কিন্তু যেগুলো পড়ায় যাচ্ছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। তার কারণ ক্লাসের মধ্যে যখন পড়াই আমরা শেষ মুহূর্তে সপ্তাহের শেষ ক্লাসগুলো খুব থাকে গুরুত্বপূর্ণ। আর প্রথম দিকে থাকে যে আমরা একাধারে পড়িয়ে যাই, তারপরে ওয়ালাইকুম আসসালাম। তো শেষ মুহূর্তে গুলো থাকে গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা তোমাদের ক্লাস ওয়ালাইকুম আসসালাম, এখানে যেমন তোমাদেরকে আমরা ক্লাসের মধ্যে পড়াইতে পারতেছি না, সেক্ষেত্রে তোমাদের সমস্যা দূর করার জন্য আমরা এই লাইভ ক্লাসগুলো নিচ্ছি। সেক্ষেত্রে যদি সময়গুলো তোমরা নষ্ট করো, আসলেও তোমরা বুঝি না কিছু। তার কারণ বাবা মা বা যেই ভাই ব্রাদার যদি যত শিক্ষিত থাকুক না কেন, তো প্রতিষ্ঠান তো সেটা প্রতিষ্ঠান হবেই। সেখান থেকে যাকে বলা হয় বিদ্যাপীঠ, এখান থেকে তোমরা বিদ্যা অর্জন করবা। বাবা মা যদি প্রেসিডেন্ট থাকে, সেখানে যদি কলেজের টিচার নিয়েও সারাদিন বাসা নিয়ে বসে থাকে, তাও কিন্তু পড়াইতে পারবে। কিন্তু তারপরে প্রেসিডেন্টের ছেলে হয়ে কিন্তু বিদ্যালয়ে যায়। কারণ কি? বিদ্যালয়ের আলাদা একটা জ্ঞান বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেক্ষেত্রে এখানে আমরা পরিশ্রম করতেছি, তোমরা সেক্ষেত্রে কিন্তু সেটার মূল্যায়ন করতেছে না। বুঝবা পরীক্ষার হলে যে আসলে কথাগুলা ভালো বললাম না খারাপ বললাম। তার কারণে এখন চুলকালে ভালো লাগে, কিন্তু পরক্ষণে কিন্তু সেখানে জ্বালাতন করে। ঠিক আছে? তো যে এই জন্য কিন্তু মানুষ বলে যে এই যে খাউজালি পুরানি আছে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তো সেক্ষেত্রে আমি এখন তোমাদের সামনে ওয়ালাইকুম আসসালাম। এই সপ্তাহের কিন্তু সিলেবাস তোমরা অবশ্যই জানছো যে সমাস। এখানে সমাস কিন্তু অনেক বড় একটা অধ্যায়। সেখানে এই সমাস স্বল্প পরিসরে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব, যেটা তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলো নয়, পরবর্তী ক্লাস মানে 8, 9, ক্লাস 10 ক্লাসগুলোতে তোমাদের কাজে লাগবে। ওয়ালাইকুম আসসালাম। সেক্ষেত্রে তোমাদের কাজে লাগবে কিভাবে আমরা সমাস চিনবো, সমাসের অংশগুলো জানবো সেইগুলা। এখন যদি মনে করো যে সবই জানি, তাহলে তো সব জানতার শমশেরও কিন্তু ভুল করে। তো এই ভুলের গল্পটা পরে বলি, কিন্তু এগুলো আগে জানা দরকার। তো আমাদের জানা দরকার সমাস কাকে বলে, এমনকি সমাস অর্থ কি। এখন একটা জিনিস দেখো, আমরা এর আগে জানছি যে সন্ধি শব্দের অর্থ মিলন একটা, ঠিক কিনা? সন্ধি শব্দের অর্থ মিলন, কিন্তু কিসের মিলন? এখানেও যে সন্ধি শব্দের অর্থ মিলন, কিসের মিলন? বর্ণ যোগ বর্ণ, এই হচ্ছে সন্ধি এটা। আর এখানে যেমন পড়াচ্ছি সমাস, সমাসের মিলন কিসের? পদ যোগ পদ সমান সমান সমাস। এখন এখানে পদ, এখানে পদ, প্রত্যেকটা একটা বাক্য তৈরি করতে হলে অবশ্যই একের অধিক শব্দ লাগে। আর সেই শব্দ দ্বারা যখনই বাক্য তৈরি হবে, শব্দ আর শব্দ থাকে না, কি হয়ে যায় বাবা? আর কথা নাই, শব্দ তখন পদ হয়ে যায়, শব্দ তখন পদ হয়ে যায়। ঠিক এই সমাসের সংজ্ঞাটা হবে এরকম, পদের মিলে। পদের মিলে দেখো, আমি দুইটা সংজ্ঞা বলবো, যেটা তোমাদের ভালো লাগে সেই সংজ্ঞাটা তোমরা লিখবে ইনশাআল্লাহ। আগে কথাটা শোনো, আগে সমাস শব্দের অর্থ কি সেটা শোনো। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ বা মিলন। শব্দের অর্থ কি? এখন দেখো উত্তর একটু জানো। সংক্ষেপণ, মিলন অথবা একাধিক পদের একত্রীকরণ। হ্যাঁ, একাধিক পদের একপদীকরণ। দেখো আমি একটু বলি যে সংক্ষেপণ, মূর্ধন্য কিন্তু, সংক্ষেপণ, মিলন বা অথবা যেটা লেখো, অথবা একাধিক পদের। সংক্ষেপণ কি মূর্ধন্য? জি বাবা, সংক্ষেপণ মূর্ধন্য। হ্যাঁ, একপদীকরণ।
একপদীকরণ, এইটা। ঠিক আছে বাবা, আমরা কিন্তু সমাসের অর্থটা জানলাম। কি জানলাম? সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। সংক্ষেপণ বলতে একটা বাক্যকে ছোট করা, সংযোজন করা, এটা। আর এখানে মিলন বাজে বুঝাইছে যে একাধিক পদ যে থাকবে সেটাকে একত্র করে মিলন ঘটিয়ে সমষ্টি করে ছোট একটা শব্দ তৈরি করা। আর এখানে দেখো, হ্যাঁ তখন তো শব্দ হবে, তখন তো পদ থাকবে না, ঠিক না? আর একাধিক পদের একপদীকরণ, বুঝছো তো? তখন একাধিক একটা বাক্যে একটা পদ এই শব্দ দ্বারা কখনো পদ হয় না, মানে বাক্য হয় না, তো আবার কিন্তু হয়ও। আমি যদি বলি যে রহিম তোমার বাবা কেমন, তাহলে তুমি বলবা কি? ভালো। ভালো উত্তরটা কিন্তু একটা শব্দ বললা ভালো, তার মানে কি ওটা একটা বাক্য। তো এখানে আমরা বলবো একাধিক পদের কথাটা, একাধিক পদ একপদীকরণ। একাধিক পদ দ্বারা যখন বাক্য গঠন হবে, মানে একাধিক শব্দ দ্বারা যখন বাক্য গঠন হবে, তখন বাক্যে আর শব্দ শব্দ থাকবে না, পদ হয়ে যাবে। তো ঠিক একাধিক পদের একপদীকরণ, ওই বাক্যটাকে আমরা ছোট করব, সংযোজন করব, সংক্ষিপ্ত করব, এইটা হচ্ছে একপদীকরণ। ঠিক আছে বাবা, এরপরে দেখো কথাটা দেখো, আমরা এই সমাসটাকে কয়েকটি অংশে ভাগ করতে পারি। সেই অংশগুলো আমরা একটু তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, তারপরে দেখো সমাস কাহাকে বলে। দেখো, সমাস কাহাকে বলে বা কাকে বলে। কাকে বলে এটাও লিখতে পারো, কাহাকে বলে এটাও লিখতে পারো। ঠিক আছে বাবা, এখন দেখো সংজ্ঞাটা আমি একই জিনিস একটু ঘুরিয়ে ফিরে কথা লিখছি। একই জিনিস দেখো, তোমরা ধরতে পারো, যার যেটা পছন্দ সেটা লিখবা। দেখো, অর্থে থেকে দুই বা, লিখছো? দুই বা বহু, দুই বা বহু পদে, দুই বা ততোধিক দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা বলবো আমি এখন। অর্থের দিক থেকে দুই বা বহু পদের অথবা দুই বা ততোধিক পদের, একই কথা। বহু পদের এক পদে পরিণত, এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দেখছো বাবা? অথবা 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 কি দিতে পারো? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত। তো এই যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে কি বলে বাবা? সমাস বলে। লাগা শেষ বাবা? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো বাবা, একটা কথা শোনো, একটা কথা তোমরা সবসময় মনে করবা, আমরা কিন্তু এখানে বিশদভাবে আলোচনা করার মতো সুযোগ আর সময় নাই। তার কারণ আমরা একেবারে শেষ মুহূর্তে, শেষ প্রান্তে, আর ক্লাসগুলো হয় একেবারেই 1 ঘন্টা করে। আর তোমাদের দুষ্টামির পরিমাণ তো ইনশাল্লাহ 15-20 মিনিট দুষ্টামি থাকে, উপস্থাপন করতে থাকে 15-20 মিনিট। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে আমরা যে
এই যে মূল মূল কথাগুলো লিখতেছি তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এটা কিন্তু অবশ্যই ভাষা শৈলী, আধুনিক বাংলা, বাংলা ব্যাকরণ, যত প্রকার ব্যাকরণ বই আছে সবগুলোর সাথে সম্পর্ক রাখবা, এমনকি পড়বা, দেখবা যে মিল আছে কি না, দেখবা যে ওখানে আরো বিস্তারিত লেখা আছে, তোমরা আরো সেটাকে ভালোভাবে পড়তে পারবা। কথা মনে থাকবে বাবা? হ্যাঁ, এটা মনে থাকে জানো। আর আমরা এখানে লিখে দেব, আর তোমরা খাতার মধ্যে কত সুন্দরভাবে নোট আকারেও বুক সেলফে রেখে দেবা, কোনোদিনই সেটা মাথার মধ্যে ঢুকবে না। এখন দেখো আমরা কি জানলাম, যে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন বা অথবা একাধিক পদের একপদীকরণ, এটা। আর সংজ্ঞাটা জানলাম কি, যে অর্থের দিক থেকে দুই বা ততোধিক পদের বা একাধিক পদ থেকে দুই বা তত বহু পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, অথবা পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। ঠিক আছে বাবা? যার যেটা, অনেক বইয়ের মধ্যে অনেক ব্যাকরণবিদ তারা এই সমাসের বিভিন্ন আঙ্গিকে, আমি আমার মতো করে সংজ্ঞা দেই, তুমি তোমার মতো করে সংজ্ঞা দাও, ব্যাকরণবিদরা ব্যাকরণবিদদের মতো সংজ্ঞা দেয়, কিন্তু হ্যাঁ সেটা যেন অন্য বোধগম্য হয়, অন্য যেন বুঝতে পারে, সেভাবেই সংজ্ঞাটা উপস্থাপন করা দরকার, যাতে নিজে বুঝলে হবে না। তুমি এত সুন্দর গান পারো, সেটা যদি অনেকে আফসোস করে না ছেলেটা খুব ভালো গান গাইতে পারে, তাহলে তুমি ভালো গায়ক, কিন্তু তুমি যদি সেই ফাঁকা জায়গায় অন্ধকারের মধ্যে বসে গান গেলা, সেটা যদি কেউ ভালো নাই বললো, তাহলে সেখানে ভালো তুমি গায়ক হলো কিভাবে? তো ঠিক এখানেও একই কথা, যে তুমি উপস্থাপন করলে সংজ্ঞা, যে স্যারের খাতাটা দেখবে, যে স্যারের সংজ্ঞাটা শুনবে, সে যদি তোমার সংজ্ঞা শুনে বোধগম্য না হয়, বুঝতে যদি না পারে, তাহলে সে সংজ্ঞার কোনো মানে হলো না বাবা। তো আমি এই জন্যই ছোট ছোট সংজ্ঞা, আর এই সমাসের সংজ্ঞা অবশ্যই ছোটই হয়, তো এই দুটা সংজ্ঞার যেটা সহজ সেটা তুমি খাতার মধ্যে উপস্থাপন করবা। ঠিক আছে বাবা? এরপরে দেখো সমাসের বিভিন্ন অংশ, আমি তোমাদের সামনে সেই সংজ্ঞার বিভিন্ন, এই সমাসের বিভিন্ন অংশগুলো উপস্থাপন করব। আবার সেই অংশের নামগুলোও কিন্তু অনেক জায়গায় অনেক রকমের বাক্যে ব্যবহার হয়, সেটা অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো এখানে আমি নোট আকারে লিখতে পারো, দেখো যে সমাসের বিভিন্ন অংশ, সমাসের বিভিন্ন অংশ। এখন অংশ বা অংশগুলো যেটাই লেখা এখানে বিসর্গ দিতে হবে একটা। এখন দেখো তোমাদের সামনে উপস্থাপন করবো কি কি। মামুনিরা সবাই রেডি? বাবাজিরা দেখো, দেখো আমি যেটা তোমাদের সহজ মনে হয় সেটা লিখবা। আমি একটা শব্দকে দেখো কয়েক বইয়ের মধ্যে কয়েক রকমের ভাবে লিখছে একই জিনিস, সেই বোর্ডের সেই নামটা লিখে দেব, কিন্তু তোমরা আলাদা জায়গায় লিখতে পারো, অথবা তোমাদের মন চাইলে সেখানে সাজিয়ে লিখতে পারো। এখন দেখো সমাসের বিভিন্ন অংশ যেখানে আমি লিখছি, সেটা হচ্ছে প্রথমে দেখো একটা আছে কি কি অংশ, এখানে দেখো ব্যাস বাক্য দেখছো একটা, তারপরে হচ্ছে সমসমান পদ, এই একটা, আর হচ্ছে কি পূর্ব পদ, আর একটা হচ্ছে পরপদ, আর একটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। এখন দেখো বাবা মারা, এখানে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? দেখো এই যে পাঁচটা খালা আমাদের এই যে ইয়াতে জুমে ক্লাস আছে, তুমি যে এই এক করাতে চান তোমার কাছে একটা লিংক পাঠিয়ে দিয়েছি, ওটা দিয়ে ক্লাস করাতে পাবেন। দেখো মিউট করো। এখানে দেখো ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্ব পদ, পর পদ, সমস্ত পদ, এই পাঁচটা অংশ
সমাসের বিভিন্ন অংশের মধ্যে এই 5টা অংশ ছাড়া কোনো অংশ নাই। কথা মনে থাকবো? হ্যালো, কোনো জি ছাড়া স্যার। নাই। জি স্যার। এই 5টা থাকবে, অংশ থাকবে। ছাড়া বাড়তি কোনো অংশ নাই। যদি যেটা থাকেও এই সমাসের নিয়মের বহির্ভূত। তার মানে কি, সমাসের মধ্যে যেরকম ছিল কি যে এই নিপাতনে সিদ্ধ সন্ধি, যেটা সমাস এই সন্ধির বিকল্প, সন্ধির নিয়ম মানে না, ঠিক সমাসের এরকম যদি থাকে সেটা মনে করতে হবে যে এই সমাসের এই 5টা অংশ বাদে। তার মানে কি, এটা ভিন্ন একটা, মানে সমাসের বহির্ভূত নিয়ম যেটা সেটা। আর এর তবে এর বাহিরে না থাকার সম্ভাবনাই মানে কত বলবো, 90%। এখন প্রশ্ন হলো, দেখো আমি তোমাদের সামনে একটি কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে 5টি অংশ, প্রত্যেকটা অংশের বিকল্প নামগুলো আগে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো। দেখো স্যার। এখানে বেশ বলেন। স্যার, পূর্বপদ আর পরপদ দুইটা মিলে একটা অংশ ধরা যাবে না? আমি পরে বলবো বাবা, এই মাঝখান থেকে যদি তোমরা প্রশ্ন করো সেটা আমি সিরিয়াল হারিয়ে ফেলবো। অবশ্যই বলা যাবে, বলা যাবে না কেন, এখানে অবশ্যই বলা যাবে। পূর্বপদ আর পরপদ কোনটা বললাম পরে আমি আসতেছি, সেটা সিরিয়াল মতো তোমাদের সামনে উপস্থাপন করবো। সেটা তোমরা অবশ্যই প্রশ্ন করাই রাখবো না, তোমরা যে প্রশ্ন করবে সেটা আমি বলে দেবো যে এটা এরকম হবে। দেখো ব্যাস বাক্য, এটা আমি লেখাইছি কিনা সেটা প্রথমেই তোমাদের লেখাইছি ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য দেখো নানান জায়গায় নানান কথায় লেখা আছে, নানান বই নানা রকম। সেটা দেখো এর বিকল্প কি নাম, যে প্রতি শব্দ বলতে পারো, সেটা হচ্ছে সমাসবদ্ধ। এই যে দেখো সমাস, এই ব্যাস বাক্য, বুঝছো? দেখো এর হচ্ছে, আস্তে আস্তে, সরি, এটা হচ্ছে কি ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। আমি কিন্তু কোনো কিছুর সংজ্ঞাও দিচ্ছি না, শুধু এটার অংশগুলোর যে বিকল্প নাম আছে সেই নামগুলো তোমাদের সামনে উপস্থাপন করি। বিগ্রহ বাক্য, আর একটা হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য স্যার এগুলো কি এটা ব্যাস বাক্যের দেখো অন্য দেখো জি স্যার এগুলা কি ব্যাস বাক্যের অন্য নাম? হ্যাঁ, ব্যাস বাক্যের অন্য নাম, ব্যাস বাক্যের অন্য নাম বা আরেক নাম যেটা বলতে পারে, এই 3টা। তাহলে কি বললো, ব্যাস বাক্যের আরেক নাম এই 2টা, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। ঠিক আছে বাবা? ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে দেখো পরপদের আরেক নাম। পরপদের আরেক নাম কি দেখো, পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। স্যার ব্যাস বাক্যের আরেক নাম কি আবার বলবেন? জি বাবা। ব্যাস বাক্যের আরেক নাম? হ্যাঁ, ব্যাস বাক্যের আরেক নাম ওই যে 3টা লেখালাম, যেটা সেটা হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য। বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আর পরপদের আরেক নাম হচ্ছে উত্তর পদ। লেখা শেষ বাবা, লেখা শেষ। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো সমস্ত পদের আরেক নাম। এটার মধ্যে অনেকগুলো সমস্ত পদ আরেক নামগুলো দেখে। সমস্ত পদের আরেক নাম দেখো কতগুলো, আমি একটু তোমাদের সামনে উপস্থাপন করি। দেখো সবাই রেডি? সমস্ত পদের আরেক নাম দেখো সমাসবদ্ধ পদ। পরপদের আরেক নাম কি বলেন? সমাসবদ্ধ পদ। সমস্ত পদের আরেক নাম সমাসবদ্ধ পদ, লিখছো? এরপরে দেখো সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ আরেকটা আছে, আরেকটা হচ্ছে প্রাপ্ত পদ। দেখো সমস্ত পদের আরেক নাম এখানে 3টা দেখো,
সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, আর একটা হচ্ছে প্রাপ্ত পদ, প্রাপ্ত পদ। ঠিক আছে বাবা? তাহলে আমরা কিন্তু 5টার 3টা পেলাম। হ্যালো, দেখো আমরা যে সমাসের বিভিন্ন অংশ পেলাম 5টা, 5টার 3টারই কিন্তু বিকল্প নাম আছে। ঠিক আছে, বিকল্প নাম আছে। আর তার লেখা নাই, 2টার নাম নাই, 2টার নাম নাই। দেখো লেখা শেষ, লেখা শেষ। বলেন সমস্ত পদের আরেক নাম। আচ্ছা, সমস্ত পদের আরেক নাম লেখো নাই? এখানে লেখা শেষ। লিখছি দেখো, স্যার। সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, আর একটা হচ্ছে প্রাপ্ত পদ। ঠিক আছে? ঠিক আছে বাবা? আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে যে 5টার নাম লিখেছিলাম সেটি হচ্ছে, প্রথমটা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য, ঠিক আছে? দেখো ব্যাস বাক্য ব্যাস বাক্য আমাদের চেনা দরকার। ব্যাস বাক্যটা কি? আমি কিন্তু প্রথমেই এটা সংজ্ঞা দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব, আর একটা বাক্য দিয়ে তোমাদের সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। দেখো প্রথমেই দেখো এর সংজ্ঞাটা দেখো, সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, আরেকটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। স্যার এগুলো কি আরেক নাম? সংজ্ঞা দিচ্ছি বাবা, আবার প্রশ্ন করবা, সেই প্রশ্নর সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ বা বা প্রাপ্ত পদের, প্রাপ্ত পদের অর্থ বোঝাবার জন্য, অর্থ বোঝাবার জন্য, দেখছো, পদটিকে বিশ্লেষণ করলেন, পদটিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে, লেখা বোঝা যায়? দয়া করে বানান ভুল হইলে যেন চিৎকার না হয়, সংশোধন করে দিয়েন। আপনাদের কিন্তু প্রত্যেকের কাছে 2টা চোখ, আর আমার কাছে এক আর 2টা চোখ, তো 20 জন যদি থাকেন 20 জনের 40টা চোখ, মনে জানো থাকে। দেখেন, তো বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয়, করলে যে বাক্য তৈরি হয়, দেখছো, তৈরি হয় তাকে ব্যাস বাক্য বলে, বিগ্রহ বাক্য বলে, বিগ্রহ বাক্য বলে, আর একটা কি বাক্য বলে আর মনে নাই? সমাস বাক্য বলে, সমাস বাক্য বলে, বাক্য বলে। ঠিক আছে বাবা? এই জন্য এতগুলো নাম দিচ্ছি। আপনি যদি বলেন, এই দেখেন আমার একটু এদিকে খেয়াল করেন, দেখেন আপনি যদি বলেন সমাস পদের অংশগুলো, সমাস পদের অর্থগুলো বোঝানোর জন্য পদটিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে ব্যাস বাক্য বা ব্যাস বাক্য বলে। আপনি যদি বলেন সমস্ত পদের অর্থ বিশ্লেষণ, সমস্ত পদের অর্থ বোঝাবার জন্য পদটিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে ব্যাস বাক্য বলে বা বিগ্রহ বাক্য বলে, সমাস বাক্য বলে, যেটা বলেন। আপনি যদি বলেন যে এই সমাস নিষ্পন্ন পদ বা অথবা প্রাপ্ত পদের অর্থগুলো বোঝার জন্য পদটিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে ব্যাস বাক্য বলে অথবা বিগ্রহ বাক্য বলে বা সমাস বাক্য বলে। আপনি যেটাই বলেন না কেন, সেই জন্য প্রত্যেকটা শব্দগুলোই আপনার সংজ্ঞার সাথে উপস্থাপন করলাম। এই জন্য কিন্তু সংজ্ঞাগুলো একটু বড় হইলো। আপনি এইটুকু যদি মুছে দেন, দেখেন একটা শব্দ রেখে যদি আর 4টা শব্দ মুছে দেন, কত সুন্দর ছোট একটা সংজ্ঞা হয়ে যায়। ঠিক আছে বাবা?
স্যার এখানে কিন্তু একটা উদাহরণ দেওয়ার কথা, কিন্তু আমি উদাহরণ এটাকে এভাবে দেব না, আমি একবারে একটা বাক্য দিয়ে একবারে লাস্টে উদাহরণ দেব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখো এরপরটা কি বাবা? এরপরটা হচ্ছে সমস্যমান পদ। সমস্য পদ। সমস্যমান সমস্যমান পদ। সমস্যমান পদ, ঠিক আছে বাবা? দেখো জি স্যার। ক খ দিয়েও লিখতে পারো, ক খ ছাড়াও লিখতে পারো। দেখো সমস্যমান পদ, দেখো সংজ্ঞাটা কেমন হবে? দেখো, যে কয়টি পদ মিলে সমাস তৈরি হয়, যে কয়টি পদ মিলে সমাস তৈরি হয়, সমাস তৈরি হয় তাদের প্রত্যেকটিকে আলাদা 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 লিখছো জি স্যার। ভাবে, আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলে। সমস্যমান পদ বলে। যেমন আমরা একটা বাক্যের মধ্যে পদের সংজ্ঞা বলছি কি, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে, তাই না বাবা? ঠিক জি, এইরকম যে সমস্যমান বাক্যের মধ্যে যে কটা পদ আছে প্রত্যেকটিকেই এক একটা করে সমস্যমান পদ, প্রত্যেকটাই এক একটা সমস্যমান পদ, ঠিক আছে বাবা? তাহলে আমি জি, কিন্তু স্যার। এটারও, তাহলে ওখানে ব্যাস বাক্যগুলো উদাহরণ দেয় নাই, সমস্যমান পদ এটারও কিন্তু সংজ্ঞা দিলাম, উদাহরণ দেই নাই, ঠিক আছে? তাহলে কয়টা গেছে বাবা? দুইটা। দুইটা। এরপরে আসো, লেখা শেষ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি পূর্বপদ। পূর্বপদ দেখো, পূর্বপদে কি বলছে? সমস্ত পদকে বিশ্লেষণ করলে, সমস্ত পদকে বিশ্লেষণ করলে প্রথমে যে পদটিকে পাওয়া যায় তাকে পূর্বপদ বলে। পাওয়া যায় তাকে পূর্বপদ বলে। এখানে কিন্তু আমি সংজ্ঞা বাবা দিলাম না, ঠিক আছে বাবা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো পরপদ। এরপরে দেখো পরপদ। পরপদের সংজ্ঞা কি আছে দেখো। স্যার, জি বলেন। আর কথা স্যার সমস্ত পদ মানে সবগুলা পদ নাকি সমস্ত পদের নাম? সমস্ত পদকে বিশ্লেষণ করে, সমস্ত পদ কোনটা বলেন তো? সমস্ত পদ যেগুলা সেটা হইতেছে, ও পূর্ণ বাক্য। দেখছেন? আমি লিখে দেই, আপনারা আচ্ছা। সংজ্ঞাটা বাক্যটাকে আগে উপস্থাপন করবেন, তারপরে প্রত্যেকটা নামের সাথে সংজ্ঞার সাথে মিল করবেন যে আসলে কোনটা বলছে। এরপরে দেখেন পরপদ। সিংহ চিহ্নিত আসন, দেখেন, সিংহাসন। আরে বাবা রে, বললাম তো যে আমি দেখাইতেছি, সমস্ত পদকে বিশ্লেষণ করলে, মানে স্যার সমাসের বিভিন্ন অংশের 5 নাম্বারটা সমস্ত পদ না স্যার? হ্যাঁ দেখো, এরপরে দেখো তুমি যদি উলট পালট করে লেখো তখন তো আর 5 নম্বর থাকবে না, তখন 1 নম্বরে লিখলেও সমস্যা নেই।
দেখো সমস্ত পদকে বিশ্লেষণ করলে, সমস্ত পদকে বিশ্লেষণ করলে দেখছো জি স্যার। শেষে শেষে বা শেষে লেখা, শেষে যে পদটি পাওয়া যায়, শেষে যে পদটি পাওয়া যায় তাকে তাকে পদ বলে। ঠিক আছে বাবা, তাকে জি স্যার। পরপদ বলে। পরপদ বা উত্তর পদ, এইখানে আবার বাদ দেয় বাগানো, পরপদ বা উত্তর পদ বলে, পরপদ বা উত্তর পদ বলে। লেখা শেষ বাবা? জি স্যার। লেখা শেষ? না স্যার মুছেন না, মুছেন না তার স্যার। উপরেরটা মুছে দেন। আচ্ছা বাবা, স্যার লেখা শেষ মুছেন। আচ্ছা লেখা শেষ বাবা? জি স্যার শেষ। জি স্যার। এই আর 2 মিনিট ক্লাস লেখা শেষ? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, মুছে দিলাম। মুছেন স্যার। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি সমস্ত পদ। সমস্ত পদ, সমস্ত পদের সংজ্ঞাটা কি দেখো। উত্তম পদ লিখছিলেন না স্যার? জি উত্তর পদ দেখছিলাম, পর পদ বা উত্তর পদ। পর পদের আরেকটা আমি উত্তর পদ। দেখেন এখানে আছে সমস্ত পদ, এখানে আছে সমস্ত পদ, এখানে আছে দেখো সমস্ত পদ। ঠিক আছে, সমস্ত পদের সংজ্ঞাটা আমরা একটু দেখি। আমি কিন্তু আগেই বলছি যে অনেক অনেক বই আছে বাংলা ব্যাকরণ, সেখানে ব্যাকরণবিদেরা বা আমাদের আরো যারা আছেন শ্রদ্ধেয় স্যার, তারা কিন্তু নানান ভাবে সংজ্ঞায়িত করে। তো সেখানে যে যেরকম ভাবে মানুষকে বোঝাইতে পারে, সেটাই হচ্ছে মানুষের জন্য মানে ভালো সংজ্ঞা বা বোধগম্য সংজ্ঞা। তুমি স্যারের কাছে যেটা সংজ্ঞাটা উপস্থাপন করা, সেটা যদি স্যারের বুঝতে পারে বা বুঝাইতে পারো, সেটা তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সংজ্ঞা। তো এখানে দেখো আমি একটা বইয়ের থেকে পাইছি, সেটা তোমাদের সামনে উপস্থাপন করতে। সেটা দেখো, এই সংজ্ঞাটা দেখো কেমন। সমসমান পদগুলো মিলিত হয়, সমসমান পদগুলো, সমসমান পদগুলো মিলিত হয়, পদ মিলিত হয়ে যে পদ তৈরি করে, যে পদ তৈরি করে তার নাম, বা তাকে লেখা, তাকে সমস্ত পদ তারপরে লেখো সমাসবদ্ধ পদ, আর একটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ বা প্রাপ্ত পদ বলে। প্রাপ্ত পদ বলে। ঠিক আছে বাবা, আমার কিন্তু 5টা অঙ্গের তার প্রাপ্ত পদ বলে। আচ্ছা, প্রাপ্ত পদ বলে। লেখা শেষ বাবা? এখন প্রশ্ন হলো যে দেখো, না স্যার। শেষ। আচ্ছা শেষ। দেখো এখানে কিন্তু 5টা অংশ
সমাসের সে অংশের সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমার একটা করে সংজ্ঞা উদাহরণ দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কিন্তু সেখানে একটা উদাহরণও তোমাদের সামনে উপস্থাপন করি নাই, নাকি করছি? এখন দেখো, এখন দেখো খুব ফাইন করে দেখবা কথাটা, যে সংজ্ঞাগুলো কি। উদাহরণ, উদাহরণ রস্যউ দয়কার দা হ র দন্তান্ন নাকি মূর্ধন্য? মূর্ধন্য। মূর্ধন্য, মূর্ধন্য না, মূর্ধন্য। উদাহরণ, হ্যাঁ, উদাহরণ। উদাহরণ কি দেব দেখো, বিলেত থেকে ফেরত, বিলেত থেকে, বিলেত থেকে ফেরত, এটা কি হবে? বিলেত ফেরত। দেখো, বিলেত ফেরত, বিলেত ফেরত। ঠিক আছে বাবা, এই একটা বাক্য। এখন দেখো, বলেন। বিলেত ফেরতের মাঝখানে কি হাইফেন হবে ছোট করে? হ্যাঁ, আর বিলেত ফেরতের মাঝখানে কি ছোট করে? বিলেত, বিলেত থেকে ফেরত, এখানে হাইফেনে দিতে পারো, সমান চিহ্ন না দিতে স্যার, পারো। না স্যার, ওইখানে না স্যার, বিলেত ফেরত ওইখানে। না 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 না, এতে একটা পদ হবে। এক পদ, এই যে এক পদে পরিণত হ, এক পদে। সংজ্ঞার মধ্যে কি আছে? একাধিক পদ, এক পদে পরিণত হওয়া। আর আগে বললাম সংক্ষিপ্ত, সংক্ষেপণ, তারপরে বললাম মিলন, তারপরে বললাম যে একাধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম কি? সমাস, তাই না? তো আমরা এখানে আরো বড় বাক্য দিতে পারতাম, কিন্তু আমরা ছোট বাক্য দেওয়ার কারণ হচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন আমরা বুঝতে পারি, সেই জন্য। তার কারণ দেখো, তার কারণ দেখো, কোনো অনুষ্ঠান হলে অনেক বড় বড় ডেগের মধ্যে মাছ মাংস রান্না করে, সেখানে কিন্তু একটা মাংস মুখে দিয়ে বলে যে দেখি মাংসটা হয়েছে কিনা। তার মানে কি সবগুলো বোঝা যায় যে এরকম। তো এখানে ছোট্ট একটা বাক্য যে তোমাদের সামনে উপস্থাপন করলাম, যে আসলেও আমরা খুব তাড়াতাড়ি যেন বুঝতে পারি যে আসলে কতটুকু আমরা বুঝতে পারছি। এটা অনেক বড় বড় বাক্য আছে, সেটা আমরা নেব না, তো এখানে ছোট বাক্য দ্বারা উপস্থাপন করে তোমাদের সামনে। এখন দেখো, এটা কি নাম বললাম? বিলেত থেকে ফেরত, বিলাত ফেরত, এই একটা বাক্য। এখন এটাকে আমরা বিশ্লেষণ করব কি? দেখো, প্রথম কাটটা বাক্যটা দেখো, বিলেত, বিলেত থেকে, বিলেত থেকে ফেরত। আমরা কিন্তু পাঁচটা অংশ, সমাস, সমাসের পাঁচটা অংশ, এই পাঁচটা অংশ কি কি? পাঁচটা অংশ পাইছিলাম। একটা পাইছিলাম ব্যাস বাক্য, একটা পাইছিলাম সমসমান পদ, সমস্যমান পদ, আরেকটা পাইছি পূর্ব পদ, পূর্ব পদ, আর কিছু পর পদ, আর পদ, শেষেরটা পাইছি সমস্ত পদ, সমস্ত তাই না? আর জি স্যার। ব্যাস বাক্যের বিকল্প নাম যেটা, আরেক নাম যেটা, সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। সেগুলো হচ্ছে এই ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আর হচ্ছে সমাস বাক্য। আর একটা হচ্ছে কি পরপদের আরেক নাম কি? উত্তর পদ, এটা পাইছি। আরেকটা, হ্যাঁ, আরেকটা কি পাইছি? যে এই সমস্ত পদের আরেক নাম, সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, সমাস, সমাসবদ্ধ পদ, আর কিছু সমাস নিষ্পন্ন পদ, আর কিছু প্রাপ্ত পদ। ঠিক আছে বাবা? এখন সেই নামগুলোও কিন্তু এখানে একটু মনে রাখবো, মনে রাখা দরকার, ঠিক কিনা বাবা? এখন দেখো, বিলেত থেকে ফেরত, বিলেত ফেরত, এই যে এক উদাহরণ দিলাম, সেই উদাহরণ, এই অংশটুকে কি বলে? সেই অংশটুকে বলে ব্যাস বাক্য। ব্যাস বাক্য, ব্যাস বাক্য। দেখো, একটু কথা শোনো, বিলেত থেকে ফেরত, ব্যাস বাক্য। এখানে দেখো, আমি সংজ্ঞার মধ্যে কি বলছিলাম? ব্যাস বাক্যের মধ্যে যে সমাসবদ্ধ পদে, সমাস কি কয়? সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ বা প্রাপ্ত পদের অর্থ বোঝার জন্য পদটিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। তাকে আমি কিন্তু এই বিলেত ফেরতটাকে বিশ্লেষণ করে কি পাইছি?
বিলেত থেকে ফেরত, বিলিয়ে থেকে ফেরত। বিলেত থেকে ফেরত। ঠিক আছে বাবা? তাহলে এইটুক বাক্যের নাম হচ্ছে ব্যাস বাক্য। মনে রাখবো? জি স্যার। আরেক নাম কি হবে? আর কথা নাই, বিগ্রহ সমাস বাক্য। বাক্য। সমাস বাক্য, বিগ্রহ বাক্য। মনে রাখে না কেন? এই জন্য তো আমি বিকল্প নাম বললাম, এই জন্য তো আমি বিকল্প নাম বললাম। তার কথা রিপিট আছে। আচ্ছা, হ্যাঁ বুঝতেছি বাবা। তো এই জন্যই তো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আগে, কিসের জন্য? বিকল্প নামগুলো উপস্থাপন করছি, যে তোমাদের যেন সেটা স্মরণে থাকে। এরপরে দেখো, এরপরে নাম্বার কি আছে দেখো, আমি বলতেছি তোমাদের সামনে বিলেত। আমি যেভাবে লিখি সেভাবে লিখতে হবে, নচেত কিন্তু কাটা। থেকে, আরেকটা হচ্ছে কি ফেরত। ফেরত লিখছো বাবা? জি স্যার। এখন দেখো, এখানে দেখো প্রত্যেকটা, এখানে বাক্যের মধ্যে তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা, তিনটা বাবা, তিনটা। বিলাত থেকে ফেরত তিনটা, এই তিনটা, চারটা হবে না, তিনটা। এই তিনটার মাঝখানে দেখো কমা দেওয়া আছে দুইটা, ঠিক কিনা? তো এইটাকে বলা হয় জি স্যার। সমস্যমান পদ। দেখো, সমস্যমান পদ, সমস্যমান পদ। এখন দেখো সমস্যমানের পদ, পদের সংজ্ঞাটা আমরা কি বলছিলাম? সেটা বলছিলাম কি, যে কয়টি পদ মিলে সমাস তৈরি হয়, তার কারণ যে কয়টি পদ মিলে, একটা দুইটা তিনটা, তিনটা শব্দ বা পদ, তিনটা পদ মিলে একটা বাক্য হয়েছে, যে বাক্য হয়েছে তাকে বলে এই পদ মিলে যা হয় সমাস তৈরি হয়, তাদের প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। বিলেত থেকে ফেরত, প্রত্যেকটিকে একটা একটা করে আলাদা আলাদা। আমরা পদের সংজ্ঞা কি বলছিলাম? যে বাক্যে প্রত্যেকটি অর্থবোধ কি শব্দ করে। তো আমি কিন্তু তোমাদের কোনো কথা শুনতে রাজি না, বন্ধ করে দেন তো, আমার কানের মধ্যে এত শব্দ হয় না, ওরা কিন্তু বিকট শব্দ করতেছে। আমার এই ইয়ারফোন বন্ধ করে, আমি ক্লাস নেওয়ার পরে বন্ধ করে দেন শব্দ, ওরা ওই রাবির শব্দ করে। এখানে দেখো বিলেত থেকে ফেরত সমস্যমান পদ, এখানে দেখো বিলেত থেকে ফেরত, এগুলো এক একটি আলাদা আলাদা পদ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে আলাদা আলাদা, এক একটা আলাদা আলাদা সমস্যমান পদ, এই জন্যই কমা দিয়ে এগুলোকে ডিভাইডেড করা হয়েছে। ঠিক আছে বাবা? এখানে গেল কি দুইটা, দুইটা কি কি গেল? ব্যাস বাক্য গেল আর সমস্যমান পদ গেল। সমস্যমানের সংজ্ঞাটা আবার দেখো আমি তোমাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে যে কয়টি পদ মিলে সমাস তৈরি হয় তাদের প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ বলে। তাহলে এখানে তিনটা আছে, তিনটাই সমস্যমান পদ। ঠিক আছে বাবা? এখন প্রশ্ন হলো এরপরে প্রশ্নটা দেখো কি আছে উদাহরণে দেখো, উদাহরণে দেখো পূর্বপদ, পূর্বপদে দেখো এখানে কি আছে, পূর্ব পদে আছে বর্ষের বি লয়কার লে ত, বিলেত। এটা হচ্ছে সমান চিহ্ন দিতে হবে, বিলেত এটি হচ্ছে পূর্ব পদ, পূর্ব পদ, এই হচ্ছে পূর্ব পদ। আর এরপরটা দেখো কি আছে তোমাদের সামনে উপস্থাপন করি, ফেরত, হয়কার ফে র ত, ফেরত। এখানে হবে পর পদ, পর পদ বা উত্তর, আরে বাবা উত্তর পদ, পর পদ বা উত্তর পদ। ঠিক আছে? এরপরটা দেখো তোমাদের সামনে আজকের শেষ প্রশ্ন উদাহরণের দেখো, সেটা হচ্ছে বিলেত, বিলেত ফেরত, বর্ষে বি লয়কার লে ত, বিলেত ফেরত, বিলেত ফেরত। এটা হচ্ছে দেখো এখানে আমি যে পাঁচটা তোমাদের নাম লেখা লিখে দিয়েছিলাম,
সেটি হচ্ছে ব্যাস বাক্য, সমস্যমান পদ, পূর্ব পদ, পর পদ বা উত্তর পদ। এর সাথে দেখো শেষে যে একটি নাম ছিল সেটি হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। এখন দেখো সমস্ত পদ বাদ দিয়ে যদি তুমি লেখো সমাস নিষ্পন্ন পদ তাও লিখতে পারো, তুমি যদি লিখতে চাও যে প্রাপ্ত পদ তাও লিখতে পারো, অসুবিধা নাই। এই জন্য আমি তোমাদের সামনে লেখার আগেই, উদাহরণ দেওয়ার আগেই তোমাদের সামনে যেটি উপস্থাপন করেছিলাম সেটি হচ্ছে একটি নামের যত বিকল্প নাম আছে তোমাদের সামনে উপস্থাপন করা দরকার, সেজন্য উপস্থাপন করছি। আমি তোমাদের সামনে একটি কথা চ্যালেঞ্জ করি, একেবারে চ্যালেঞ্জ করি, তোমার বাবা মা ভাই বেরাদর যত শিক্ষিত হোক না কেন এই বাংলা ব্যাকরণের ব্যাপারে, কিন্তু এতগুলো উদাহরণ কোনোদিনই বইয়ের মধ্যে এক এক বইয়ের মধ্যে বের করতে পারবে না, বলতে পারবে না। তার কারণ এগুলো সংগ্রহ করা একের অধিক বই থেকে। তো তোমার বাবা একের অধিক দুইটা তিনটা বলবে, কিন্তু তখনই দুইটা তিনটা পাঁচটাও বলতে পারে, সাতটাও বলতে পারে। যখন বলবে তখন কিন্তু আলাদা একটা বইয়ের দরকার, তখন তোমার জানা দরকার যে বাবা এগুলো কোথায় পেলো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এগুলো যে পাইছি অবশ্যই অন্যান্য বইগুলোতে এগুলো পাওয়া, একক বই থেকে এগুলো পাওয়া না। সেজন্য তোমাদেরকে অবশ্যই জানা দরকার যে এই প্রশ্নগুলো যখন ক্যাডেটের প্রশ্ন হবে তখন কিন্তু তোমাদের সামনে এগুলো উপস্থাপন হবে না যে প্রাপ্ত পদ কাকে বলে। আমি তো আসলে প্রাপ্ত পদ শিখে আসি নাই, আমি শিখে আসছি সমস্ত পদ। হায় আল্লাহ, প্রাপ্ত পদ আসলো কোত্থেকে? তো সেক্ষেত্রে প্রাপ্ত পদ সংজ্ঞা অবশ্যই জানো, কিন্তু প্রাপ্ত যে জিনিসটা কি, প্রাপ্ত শব্দের অর্থ হচ্ছে পাওয়া, এই পাওয়ার সংজ্ঞাটা কি এটা পাওনি। এই জন্য তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর তোমাদের যদি মনে হয় যে না এই বুলবুল স্যারের ক্লাসটা অবশ্যই করা দরকার, জানা দরকার, বোঝা দরকার, আমি অবশ্য তোমাদের মতো এতটুকু বুঝি না, কমই বুঝি, তো একটু বেশি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যে তোমাদের জন্য বোধগম্য হয় সহজ সরল কথায়, সেজন্য। আর এখানে এই অংশটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, অবশ্যই বুঝে থাকবে। এখন আমার প্রশ্ন হলো যে তোমাদের সামনে যে আমি সমাসের 5টি অংশ উপস্থাপন করলাম, সেই 5টি অংশ অবশ্যই খুব দরকার, এমনকি সেটা যে কোনো মুহূর্তেই সমাস পড়তে চাইলেই দরকার, সমাস পড়বে না দরকার নাই। যেমন ভাত খাইতে হলে, পানি পান করতে চাইলে সেটা তুমি গ্লাসের দরকার, ভাত খাইতে চাইলে প্লেটের দরকার। ঠিক এখানে ওইরকম যে সমাস যদি তুমি শিখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, অবশ্যই সমাসের বিভিন্ন অংশ বলতে বোঝায় যে 5টি, সেটি হচ্ছে এই ব্যাস বাক্য, সমস্যমান পদ, পূর্ব পদ, পর পদ বা উত্তর পদ, আর একটা হচ্ছে সমস্ত পদ বা প্রাপ্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। এখন প্রশ্ন হলো যে এই আমরা অংশগুলো জানলাম, এখন সমাসের সংজ্ঞা জানছি, এখন আমাদের জানা দরকার হচ্ছে সমাস কত প্রকার ও কি কি। এখন আমরা জানবো যে সংজ্ঞা কাকে বলে জানছি। এখন সমাস কত প্রকার ও কি কি, সমাস কত প্রকার ও কি কি। ঠিক আছে, সমাস কত প্রকার ও কি কি। এখন এরপরে দেখো কি কি সেটা আমরা বলছি। দেখো এরপরে দেখো কি কি আছে, একটু অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করে আজকের ক্লাসটা অবশ্যই সংক্ষিপ্ত করে দেবো। সেটা হচ্ছে 1 নাম্বার দিয়ে লিখতে পারো বা ক খ দিয়ে লিখতে পারো। 1 নাম্বারটা হচ্ছে ক খ দিয়ে আমরা লিখি। কি আছে? দ্বিগু সমাস। বানানটা কিন্তু অবশ্যই একটু কঠিন। এই সমাস বানানটা, সমাসের যে অংশগুলো বা অংশ বলছি, সমাসের যে প্রকারগুলো অবশ্যই বন্ধ করছেন না? হ্যাঁ, ভালো করছেন। তার টেস্ট করে দেখলাম খুব বিটল, একেবারে পুরান গুলো নতুন গুলো হয়তো একটু ডিস্টার্ব করে। দ্বিগু সমাস, এখানে দেখো দয় বয় রস্বীকার, গয় রস্বীকার দিতে পারো, গয় তয় দিতে পারো, অসুবিধা নাই। দ্বিগু সমাস, সমাস এটা। এরপরে দেখো খ নম্বর কি বলছে, খ নম্বরটা কি আছে যে দ্বন্দ্ব সমাস। দয় ব দন্তা নয় দয় ব, দ্বন্দ্ব সমাস। দেখেন
ইনশাআল্লাহ মনে রাখতে হবে যে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, দেখেন বানানটা কিন্তু প্রত্যেকটাই সমাসের 6টা প্রকার। এই কত প্রকার তা তো লিখে নেই, 6 প্রকার সমাস, 6 প্রকার। এই 6 প্রকারটা অবশ্যই বানানগুলা কঠিন। সমাস 6 প্রকার। যেমন ক নম্বরে কি লিখছি? দ্বিগু সমাস। খ নম্বরে দেখেন, খ নম্বরে কি আছে? যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানান ভুল হয়ে গেছে, দ্বন্দ্ব সমাস। এখানে কিন্তু যুক্ত বর্ণ 3টা, দন্তা ন যোগ দ যোগ ব, এটা দ্বন্দ্ব সমাস, মনে থাকে। আর এটার বর্ণনা ইনশাআল্লাহ আগামী বুধবার তোমাদের সামনে উপস্থাপন করব। এরপরে দেখো, এরপরে আছে কি? গ নাম্বার, কর্ম ধারয় সমাস। কর্ম ধারয় সমাস। এরপরে দেখো ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কি আছে? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। এরপরে দেখো ও নাম্বারে কি আছে? অব্যয়ী ভাব সমাস। দয়াকের বানানগুলা ঠিক মতো লিখবেন। অব্যয়ী ভাব সমাস। কেউ যদি বোর্ডকে জানা দেন। তারপরে কি আছে বলেন? ওর পরে কি? চ। দেখেন চ নম্বরে আছে বহুব্রীহি সমাস। ব হয় রসিকার, বর ফলা দীর্ঘিকার, হয় রসিকার, বহুব্রীহি সমাস। তো আমরা কি জানতে পারলাম? যে এই সমাসের অংশ পেলাম, সমাসের অর্থ পেলাম, সমাসের সংজ্ঞা দিলাম, তারপরে সমাসের বিভিন্ন অংশের নাম জানলাম, সংজ্ঞাগুলো দিলাম, এমনকি সেই প্রকারের বিভিন্ন অংশের সংজ্ঞা সহ একটি উদাহরণ দিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এরপরে সংজ্ঞা কত প্রকার ও কি কি বললাম। এখন এই সমাস 6টার নাম বলছি, এমনকি এটা তোমাদের সামনে এই 6টা উপস্থাপন করছি। আল্লাহ যদি তৌফিক দেন, বাঁচায় যদি রাখে, আগামী বুধবার ক্লাসে অবশ্যই এই 6টার খুবই সংক্ষেপে ছোট সংজ্ঞা সহ আপনাদের সামনে উপস্থাপন করব। আর উপস্থাপন করব সবচেয়ে বড় জিনিস, আপনাদের খুব দরকারি জিনিস যেটা, সেটা হচ্ছে সমাস চেনার উপায় কিভাবে। আপনাদের সামনে যেরকম কারক খুব সহজে চেনার উপায় যেরকম, ঠিক সেরকম ভাবে আমি এখানে উপস্থাপন করব। তবে সাধারণত এরকম হয়। তো এর কোনো এই সমাসের তলাবিহীন ঝুড়ি যেরকম যে খুঁজে পাওয়া যায় না, ঠিক এরকম যে আটলান্টিক মহাসাগরের তল আছে বলে এরকম মানুষ স্বীকার করে, আসলেও কিন্তু নাই, একেবারেই অতল, তার তলাবিহীন মানুষ মনে করে। ঠিক সমাসের এরকম যে এত বড়, এত গভীর, এত মানে কঠিন, যে এটার চেনার উপায় মানে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন বা মনোযোগ দিয়ে পড়েন তাহলে সম্ভব। ওই যে আমার সামনে যেরকম ব্যবহারটা করতেছেন, নন এভার আই ক্যান চ্যালেঞ্জ, যে এরকম ব্যবহার করলে ওই মেট্রিক পাস করতে পারেন, কিন্তু সমাজ আপনাদের মাথায় ঢুকবো না, এটা চ্যালেঞ্জ। ঠিক আছে? এই জন্য এই গরিবের পড়াটা অবশ্যই মনে রাখবেন। তো আজকে আর নয়, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন।